প্রায় 200 বছরের ইংরেজ শাসন আমাদেরকে আমাদের যে নববর্ষ ওটিকে ভুলিয়ে দিয়েছিল। সেই 200 বছরের যে অন্ধকার দিন, পরাধীনতার দিন, সেই সময় আমরা ওই ইংরেজি নববর্ষকে আমাদের নববর্ষ বলেই মেনেছি এবং তার যে নেতিবাচক রেশ সেটি এখনো অক্ষুণ্ণ আছে। যদি কোনো বঙ্গ সন্তানকে জিজ্ঞেস করা হয় এটি বাংলার কোন সাল শুরু হল, অধিকাংশই করবে 1417 বঙ্গাব্দ, তো অনেকেই বলতে পারবে না। আজকে দিনটার লোকে যেমন পয়লা বৈশাখ, কোনদিন বলেন আজকে কত তারিখ, বৈশাখ মাসে 2 মাস পরে যদি বলেন যে বাংলার কোন মাস, আমাদের অজ্ঞতা এভাবেই আমাদের আলোচনা করে চলছে। আর আমাদের এই অজ্ঞতা যে অবিমর্শকারিতা, হঠকারিতা, যে জাতি নিজের স্বজাতীয় ঐতিহ্যকে ভুলে যায়, স্বজাতীয় ঐতিহ্যকে উপেক্ষা করে, সে জাতি কখনো সমৃদ্ধি সম্ভব না। আজকে একটি ক্ষুদ্র দেশ জাপান, যেটি দ্বিতীয় মহাযুদ্ধে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ইতিহাসের ছাত্রছাত্রী মাত্রই সে কথা জানে, যারা একটু খবর রাখেন তারাই জানবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 60-62 বছর, 65 বছর অতিক্রান্ত হওয়ার মুখে আমরা যদি ওই ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওই দেশটির দিকে তাকাই, তাহলে দেখব সে জাপান আজকে সর্বক্ষেত্রে পৃথিবীর যারা শ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্র তাদের সমকক্ষ সর্বক্ষেত্রে। ওদের অনেক অসুবিধা আছে, সীমাবদ্ধতা আছে, খুব ছোট জায়গা, চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা, প্রায় প্রতিক্ষণেই ভূমিকম্প হচ্ছে, মানুষকে সবসময় এই প্রকৃতির সঙ্গে লড়াই করতে হচ্ছে। তা সত্ত্বেও এই দেশটির যে বর্তমান সমৃদ্ধি, সেই সমৃদ্ধির কারণ হচ্ছে এই দেশটির মানুষগুলি দেশত্বের স্বজাতীয়তা বোধ। এটি ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের মানুষের মধ্যে একান্ত অভাব। এই নতুন যে আমাদের রেল স্টেশনটা হয়েছে আগরতলা, আমাদের আশ্রম তো বড় আশ্রমটি ওদিকে, প্রায় প্রত্যেক দিনই আমাদের যাতায়াত করতে হয়। সাদা দুধের মতো রং স্টেশনটি, এই স্টেশন ভবনের ঢোকার মুখে প্রশস্ত অ্যাপ্রোচ পথ যেটা, সেটাও সাদা আভ্যন্তরে গিয়ে দেখবেন তার উপরে কত
এই পোস্টার সাঁটার হয়েছে, কত কি লেখা হয়েছে। জাপানে এটা সম্ভব নয়। এই দেশের সম্পদ, দেশের সৌন্দর্য রক্ষা করতে হবে, এটা আমাদের সকলের কর্তব্য, জাতীয় কর্তব্য। এটা জাপানের কাছ থেকে আমাদের শিখতে হবে। যদি আমি কোন ইউরোপের কোন দেশে যাই, আমরা মনে করি ইংরেজিতে শিখলে পরে ইউরোপের সব দেশে খুব স্বচ্ছন্দে ঘুরে আসা যাবে, তা নয়। ইংল্যান্ড ছাড়া ইউরোপের অন্য যে কোনো দেশে যদি যান, সেখানে গেলে ইংরেজিতে কথা বলে উত্তরই দেবে আপনার সঙ্গে। এমনটাই তো ইংরেজি জানে না, ইংরেজি ভালো জানে। জিজ্ঞেস করো আমি এই রাস্তা দিয়ে যাবো, কোন দিকে যাবো, বা ওই বিল্ডিংটা কোথায়, ইংরেজি জিজ্ঞেস করে উত্তরই দেবে না, ফিরেও থাকাবে না। ওরা অপেক্ষা করে যে আপনি ওদের দেশের ভাষায় দু চারটা কথা যদি শিখে যান, তাহলে খুশি হবে। এই যে দেশের প্রতি, দেশের মানুষের যে মাতৃভাষা, তার প্রতি ওদের এই যে অনুগত, এই যে ভালোবাসা, এটা এরকমই। এটা উপরে রাখিলতা বলতে পারে, কিন্তু কখনো কখনো এই উগ্রতার প্রয়োজন আছে। বলবে প্যারিসে যান, কোন প্যারিসের মানুষ ইংরেজিতে কথা বলে আমরা সে উত্তর দেব। আর ভারতবর্ষে আমরা ইংরেজি হোক, বাংলা হোক, হিন্দি হোক, যা কিছু বলি তারা সঙ্গে সঙ্গে সব কথা বলে দেয়। এটা একদিক থেকে ভালো, ওদের যে উগ্র জাতীয়তা, এটা করে মনে করে এটা ওদের জাতি ধর্ম, এটা করে ধর্মের প্রতি রক্ষা করে। আমি আবার জাপানে গেছিলাম, সেখানে একটা বড় ফ্যাক্টরি আমাকে ঘুরে দেখানো হচ্ছে। এরকম ভারতবর্ষে বড় বড় দু চারটে ফ্যাক্টরি দেখেছি বিভিন্ন জায়গাতে। যখন দেখাতে নিয়ে গেছে, তখন যখন ঘুরে দেখানো হচ্ছে, তো সবাই কথা বলতে চাইছে, এটা এটা ওটা ওটা, সবাই জিজ্ঞেস করি বলেই যাচ্ছে। যেভাবে সেই ফ্যাক্টরিটা যেভাবে ঘুরে যাচ্ছে, ওদের জেনারেল ম্যানেজার আমাকে দেখাচ্ছে ঘুরে ঘুরে। আমি দেখছি একজনের কথা বলছে, কোনো কথা নেই, এই যে ঢুকেছি, উনি বললেন ভারতবর্ষ থেকে সন্ন্যাসী এসেছেন। ওরা আমাদের যেন কাটালো, তাকে কোনো কথা নেই মুখে, শুধু ঘাটটা একটু ঝাড়ছে, ঝাঁকালো। আর হাসি তো বলে দেয়, হাসলো কি করলো কিছু বুঝতে পারছি না। ঘাটটা একটু ঝাঁকালো, একটু দেখা গেল ঘাটটা ঝাঁকালো, কিন্তু হাসি হয়তো চোখে ছিল, কিন্তু ওদের এমন এটা যে ঠিক চোখটা এমন বোঝা যায় হাসছে কি